গুড ইভিনিং সবাইকে। আমরা আবারও শিক্ষাবিজ্ঞানের আমরা ফোর্থ চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে আরও একটা জিনিস আমি জানিয়ে রাখি যে তোমাদের যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষায় পরিসংখ্যান যে চ্যাপ্টারটা রয়েছে ওটার একটা স্পেশাল ক্লাস নেওয়ার কথা আমি ভাবছি, যেটা মোটামুটি ঘন্টা দুয়েকের হবে। তো তোমরা পেজে আপডেট থাকো, রিসেন্ট কিছুদিনের মধ্যে আমি ওটা দিয়ে দেবো। আজকে যেটা পড়ানোর জন্য আমি ঠিক করলাম, তোমাদের চ্যাপ্টার নাম্বার ছিল এটা 4 নম্বর চ্যাপ্টার, ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। আচ্ছা, কতগুলো জিনিস জানতে হবে এখানে প্রথম থেকে, যে ভারতীয় শিক্ষার যে কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেখানে মোটামুটি এখনো পর্যন্ত 400-র মতো লজ রয়েছে বা আর্টিকেল রয়েছে। তার মধ্যে কতগুলো শিক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে রয়েছে সেগুলো জানো। আর আরেকটা বিষয় তোমাদেরকে জেনে রাখা দরকার, যেটা তোমাদের পরেও কাজে লাগবে, যে কতগুলো ন্যাশনাল ভ্যালুজ আছে যেগুলো কনস্টিটিউশন ইউজ হয়। ওই ন্যাশনাল ভ্যালুজগুলো অনুযায়ী কিন্তু পরবর্তীকালে তোমাদের আরও এগিয়ে যায় সমস্ত কিছু। ধরা যাক যদি একটা আমরা ডায়াগ্রাম আঁকি, তাহলে ন্যাশনাল ভ্যালুজ হচ্ছে যে যদি মাঝখানে থাকবে, এর মোট 6টা স্তম্ভ আছে। কি কি? প্রথমত সোশিয়ালিজম বা সামাজিকতা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে জানতে হবে সোশিয়ালিজম বা সামাজিকতা কি। একদম সহজভাবে জানবে, এটা 1976 সালে নতুন করে অ্যাড হয়েছিল। প্রথম থেকে কিন্তু কনস্টিটিউশন বা সংবিধান যখন তৈরি হয় তখনও কিন্তু এটা যুক্ত ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সোশিয়ালিজম টার্মটা অ্যাড হয়েছিল। এটা পরীক্ষা দেয় মাঝে মাঝে যে কততম অ্যামেন্ডমেন্টে সোশিয়ালিজম টার্মটা যোগ হয়েছিল। তো উত্তর হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার 1976। সোশিয়ালিজম, the word had been added in our constitution. দ্বিতীয়ত সেকুলারিজম, বা আমরা এটাকে বলতে পারি ধর্ম নিরপেক্ষতাবাদ। এর মানে হচ্ছে তুমি যে কোনো ধর্ম নিরপেক্ষ, তুমি ভারতীয়রা একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি। এর মানে এই নয় যে তুমি কোনো ধর্মের অবলম্বী বা ধর্মের পালন করতে পারবে না, অবশ্যই করতে পারবে, কিন্তু কখনোই অন্য কোনো ধর্মকে ডিসরেসপেক্ট বা অবজ্ঞা চোখে দেখে নয়। তুমি তোমার ধর্মকে ভালোবাসতে সম্মান করতেই পারো, কিন্তু তার মানে কখনোই না তুমি অন্যের ধর্মকে নিয়ে কিছু বলতে পারবে। ধর্ম নিরপেক্ষতা এই জিনিসটা, এটা 1976 সালের কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টে এই দুটো জিনিস যোগ হয়েছিল। একটা ছিল সোশিয়ালিজম, আরেকটা হচ্ছে সেকুলারিজম। থার্ড ছিল জাস্টিস। জাস্টিস কি? যে কোনো জিনিসে এটা আমরা ইউজ করি, আমাদের বিচার চাই। আমরা যদি বলি যে কোনো একটা জিনিস অন্যায় হচ্ছে, তখন কি বলি যে হ্যাঁ চলো তোমার কিন্তু এই বিষয়ে জাস্টিস হয়নি। তো জাস্টিস মানে তাই, এটা সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি সমস্ত কিছু দিয়ে জাস্টিস হতে পারে। এবং এর সঙ্গে বা বিচারের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস পড়ে, এটা মেনলি রাশিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। রাশিয়ার যে কনস্টিটিউশন ছিল তার থেকে নেওয়া হয়েছে। আর কি আছে এখানে পড়তে হয় তোমাদেরকে? আর তিনটে। ফ্রিডম, ফ্রিডম কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রিডম কথাটার সঙ্গে যুক্ত কিন্তু ফ্রেঞ্চ বা স্বাধীনতা। স্বাধীনতার সঙ্গে কিন্তু সব থেকে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, তাই তো? মানে ফ্রান্সের থেকে কিন্তু কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে। আর একটা কি? ডেমোক্রেসি, এটা তোমাদের 5ম নম্বর। ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি মানে তোমার ডেমোক্রেটিক ওয়েতে থাকা গণতন্ত্র, যেটা সবার তন্ত্র, ঠিক আছে। আর একটা জিনিস কিন্তু এই গণতন্ত্রতে জেনে রাখতে হবে তোমাদেরকে, এটা দু ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ডেমোক্রেসি আর ইনডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে তফাৎ কি? ডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে যেখানে জনগণ নিজেরাই নিজের দায়িত্ব নিতে পারে। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি কি? যেমন ভারতে আমরা ভোট দিই, কোনো একজনকে চুজ করি, সে সেখানে গিয়ে তার মতো করে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এটা ইনডাইরেক্ট, অনেকটা রিপ্রেজেন্টেটিভ। এবং ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি একমাত্র না, অনেক দেশেই দেখা যায়, তার মধ্যে সুইজারল্যান্ড অন্যতম, যেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি দেখা যায়।
আরেকটা 6টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ কি? ইকুয়ালিটি, সমানতা। ঠিক আছে, যে আমরা সবাই সমান, আমাদেরকে সবাই সমান চোখে দেখা উচিত, তাই তো? এবং দেখাও হয় বিভিন্ন ক্ষেত্রে, যে একজন ধনীর ক্ষেত্রেও যায় না, আমার ক্ষেত্রেও তাই, ধনীও যদি কোনো অন্যায় করে আমারও ক্ষেত্রে তাই কিন্তু হওয়া উচিত, এবং হয়ও। সমানতা বা সমান হচ্ছে আমরা সবাইকে সমান চোখে রাখা। তাহলে এটাকে যদি আমরা একবার রিক্যাপ করে দেখে নিই, কী হবে যে আমরা পড়বো আজকে ভারতীয় শিক্ষায় সংবিধানের বিধিসমূহ। তার মধ্যে আমি প্রথমেই বললাম যে আমাদের ন্যাশনাল ভ্যালুজ, যেগুলোকে আমরা মনে করা হয় যে এইগুলোই আমাদের জাতীয় ভ্যালুজ, যেগুলো আমাদের নৈতিকতা, এটি 6টি। সোশিয়ালিজম, সামাজিকতা, আমরা সমাজে থাকতে পছন্দ করি, সমাজের মধ্যে থাকি, প্রত্যেকজনকে সমাজের মানে অঙ্গের মতো মনে করি, কারণ মানুষ তো সামাজিক একজন জীবিত, নাহলে তো বাইরে থাকলে তো পশুর মতো ব্যবহার করবে। দ্বিতীয় সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, মানে মানুষের ধর্ম বিভিন্ন হতে পারে, তুমি হিন্দু হতে পারো, মুসলিম হতে পারো, খ্রিস্টিয়ান হতে পারো, বুদ্ধিস্ট হতে পারো, কিন্তু এর সব থেকে ধর্ম নিরপেক্ষতা মানে তুমি তোমার ধর্মকে পালন করতে পারো, কিন্তু কখনোই অন্যের ধর্মকে ডিসরেসপেক্ট করে নয়। তারপরে হচ্ছে জাস্টিস বা বিচার, আমাদের ব্যবস্থা অবশ্যই আমাদেরকে বিচার দেয়। আমরা যে কোনো জিনিসের ঝামেলা বা আমাদের যে কোনো জিনিস নিয়ে সমস্যা হলে আমরা অবশ্যই হাইকোর্ট, পঞ্চায়েত, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় যাই। ফ্রিডম, আমাদের স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা, আমাদের কিছু কাজ করার স্বাধীনতা, আমাদের ভালো থাকার স্বাধীনতা, সমস্ত কিছুর স্বাধীনতা আমাদের কনস্টিটিউশনে দেওয়াই আছে। আর একটা বললাম গণতন্ত্র, দুটো হয়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে যেখানে একদম নিজেরা যেমন অধিকার গ্রহণ করতে পারে, ইনডাইরেক্ট কিন্তু রিপ্রেজেন্টেটিভ পছন্দ করতে হয়। আর ইকুয়ালিটি হচ্ছে যে সমানতা বা সমান, আমরা আইনের চোখে সবাই সমান। এবার তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো দেয়, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে বিভিন্ন আর্টিকেলে, যে এই আর্টিকেলে কি বলা আছে, এই আর্টিকেলে কি বলা আছে। তোমাদেরকে কিন্তু এখানে মোট 9, 10, 11টা মোট আর্টিকেল করতেই হবে। আমি এখানে তোমাদের বইয়ে মোটামুটি প্রায় 40টার মতো আর্টিকেল দেওয়া আছে, যেগুলো খুবই জানা জরুরি তোমাদের পরবর্তীকালে পড়াশুনো করার জন্য। কিন্তু এখন তোমরা পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশান করবে সেই অনুযায়ী কিন্তু এই মাত্র 10টা আর্টিকেল করলেই সাফিসিয়েন্ট তোমাদের ক্ষেত্রে। এডুকেশান রিলেটেড যদি কোনো প্রশ্ন হয় তো এই 10টার বাইরে কখনোই হতে পারে না, যদি এডুকেশন রিলেটেড হয়। তার মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে 21 এ। এটা কিন্তু তোমরা বই থেকে, নেট থেকে, যে যেখান থেকে পারবে ডাউনলোড করে পড়তে পারো। এটা যোগ হয়েছিল 86th অ্যামেন্ডমেন্টে, আর সাল ছিল 2002। কি বলা হয়েছিল এতে? বলা হয়েছিল দ্য টু provide free and compulsory education of all children in the age group of 6 to 14 years as fundamental right in such a manner as state may by law determine। মানে এটা হচ্ছে যে স্টেটে তুমি বাস করবে সেই স্টেটের দায়িত্ব হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী পর্যন্ত সমস্ত শিশুদের, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের কিন্তু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, বাধ্য একদম। এখানে তোমাদেরকে পড়াতেই হবে। 6 থেকে 14 বছর যদি আপনার বয়স, মানে তোমাদের বয়স হয় কারো, তাকে প্রাইমারি স্কুলে পড়ানোটা অবশ্যই জরুরি। তারপর কি ছিল আর্টিকেল, তোমরা একবার এটা ডিটেলস তোমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে পড়ে নেবে, ঠিক আছে? তোমাদের বইয়েও আছে, এখন তোমরা যে কোনো যে বই ফলো করো সেই বইতেও আছে, তোমরা ওখান থেকে পুরো এটা কপি করবে, ঠিক আছে? আমি ছোটো ছোটো করে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা পুরো ব্যাপারটা লেখার চেষ্টা করবে, কারণ আর্টিকেল এইভাবেই লেখা আছে, এইভাবে ইংলিশেই আছে। যদি কোনো বই বাংলায় ট্রান্সলেট করে তোমরা লেখো তাতেও হবে, কিন্তু চেষ্টা করবে যাতে করে ইংলিশে লেখা যায়। যদি পরীক্ষায় তোমরা আর্টিকেল দেয় যে ডিফাইন 21 এই আর্টিকেল বা এতে কী লেখা আছে শিক্ষা সম্বন্ধিত, তো তোমরা যদি ইংলিশে লিখতে পারো কিন্তু বেস্ট মার্কসটা পাও। আর্টিকেল 26 কি লেখা আছে? এভরি রিলিজিয়াস গ্রুপ রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেইনটেইন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস। মানে হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় যারা মেনে চলে তারা কিন্তু তাদের ধর্মকে মেনে চলতে পারে। এটা অনেকটা ধর্মের স্বাধীনতা, তুমি যে কোনোভাবে তুমি তার সঙ্গে অ্যাটাচ থাকতে পারো। এরপরে কোনটা আছে তোমাদের সব থেকে বেশি জরুরি এডুকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আর্টিকেল 29। তবুও তোমরা একবার কিন্তু বইয়ে বা যে কোনোভাবে একবার দেখে নেবে। আর্টিকেল 29 অনুযায়ী হচ্ছে ইকুয়ালিটি ইন অপরচুনিটি ইন এডুকেশনাল ইনস্টিটিউশন।
যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেখানে সবার সমান অধিকার, তাই তো? সবার সমান অধিকার। তোমরা যারা ইংরাজি পড়তে পারবে না, মোটামুটি একটু তোমাদের যেখানে প্রবলেম আছে সেখানে কিন্তু তোমরা এইভাবে বাংলায়ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এবং এইভাবেই মুখস্থ করবে যে আর্টিকেল 28 কি না 6 থেকে 14 বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা। আর্টিকেল 26 কি, যেখানে ধর্মের স্বাধীনতা আছে। আর্টিকেল 29 কি, সবার সমান অধিকার। কোথায় না শিক্ষা ক্ষেত্রে। আর কি আর্টিকেল 30, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর্টিকেল 30, ঠিক আছে? এখানে কি হয় না, রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান অ্যাডমিনিস্ট্রেটেড এডুকেশনাল ইনস্টিটিউশন। যারা মাইনরিটিজ আছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 45, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসে, ঠিক আছে? আর্টিকেল 45-এ কি আছে? আর্টিকেল 45-এর সঙ্গে কিন্তু এই 21-এ দুটোর একটু তফাৎ আছে। সেটা হচ্ছে 21-এর এতে কি বলেছি, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। এখানে ছিল 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলা ছিল না যে 6 থেকে 14। এইটা অনেক সময় ট্রিক কোশ্চেন হিসেবে দেওয়া হয় যে ডিফারেন্সিয়েট বিটুইন 21A অ্যান্ড আর্টিকেল 45, দুটোর মধ্যে কি ডিফারেন্স? দুটো সেম, এক, শুধুমাত্র একটা জায়গাতেই তফাৎ। 21-এর এতে বলা ছিল 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, এবং সেটা কিন্তু এই রিসেন্ট দেওয়া 2002 সালে কিন্তু আর্টিকেল 45 কিন্তু সংবিধানের প্রথম থেকেই ছিল। আর্টিকেল 45-এ লেখা কি ছিল? The state shall endeavour to provide within a period of 10 years from the commencement of this constitution for free and compulsory education for all children until they complete the age group of 14 years. মানে ছিল যে স্বাধীনতার 10 বছরের মধ্যে, মানে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, 1947 থেকে 1957-র মধ্যে 14 বছর বয়স পর্যন্ত যতজন শিশু রয়েছে তাদেরকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকটা রাজ্যের দায়িত্ব, অধিকার, এবং প্রত্যেকটা শিশুরও অধিকার তার শিক্ষা পাওয়ার, ঠিক আছে? এটা একটু ডিফারেন্স আছে 45-এর সঙ্গে 21-এর, এটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় দেয়। আচ্ছা, আর কি রয়েছে এখানে তোমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আর্টিকেল 46। আর্টিকেল 46-এ রয়েছে যে তোমাদের যে মাইনরিটিস রয়েছে, আগেরটাই যেটা বললাম ওইটাও এই ধরনেরই একটা উইকার সেকশন অফ সোসাইটি আছে, তাদের এডুকেশনকে, এসসি এসটি আছে, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। এসসি এসটিদের জন্য যা কিছু শিক্ষা কিন্তু এর আন্ডারে আসে, আর্টিকেল 46-এর আন্ডারে যা যা এসসি এসটি মাইনরিটিস আছে তাদের শিক্ষার অধিকারও কিন্তু আর্টিকেল 46 স্থির করে। আর কতগুলো তোমাদের জানার আছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে জানতে হবে আর্টিকেল নাম্বার 337, ঠিক আছে? আর্টিকেল 337, আর্টিকেল 337-এ কি আছে? স্পেশাল প্রভিশনস উইথ রিপিট অফ এডুকেশনাল গ্রান্টস ফর দ্য বেনিফিট অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এটা সাধারণত সেই যে তোমাদের যখন আমরা ভারত স্বাধীন হয় তখন অ্যাংলো ইন্ডিয়ানও কিছু রয়ে গেছিলো, তাদের সুবিধার জন্যে এইটা ছিল, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। এটা তোমরা নাও করতে পারো, ঠিক আছে? না করলেও কিছু আসে যায় না। আচ্ছা, 350-এর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 350-এর 350-এর এতে কী বলা হয়েছিল? যে আমরা যে কেউ আমাদের মাদার টাং ইউজ করতে পারি এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মাতৃভাষার ব্যবহার আমাদের কনস্টিটিউশনে সাথ দিয়েছিল একমাত্র 350-এর। আচ্ছা, তোমাদের আর কি করতে হবে এখানে? ততটা আর তেমন কিছু ইম্পর্টেন্ট নয়, এই কটা কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে তোমাদেরকে, কারণ একটার সঙ্গে আরেকটা আর্টিকেল গুলিয়ে ফেলা হবে না, কারণ প্রত্যেকটা আর্টিকেলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আলাদা আলাদা প্রত্যেকটার বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে তোমাদের খুবই ইম্পর্টেন্ট 21-এর প্রত্যেক বছর পড়ে, আর্টিকেল 45 তাও প্রত্যেক বছর পড়ে, আর্টিকেল 29, আর্টিকেল 30 এবং আর্টিকেল 350-এর এই 5টা তোমাদেরকে পড়তেই হবে। বাকি বাদ তোমরা যে কোনো বই ফলো করো, সেই বই থেকে তোমরা দেখে নিও, অনেকগুলো আছে এখনও 12, 15, 16, 18, এগুলো ততটা কিন্তু শিক্ষাক্ষেত্রে ততটা কিন্তু অবদান
নেই নেই নয় বলা যাবে না, প্রত্যেকটা কনস্টিটিউশন প্রত্যেকটা আর্টিকেলেরই আছে, কিন্তু তোমরা না করলেও চলবে। কিন্তু এই পাঁচটা, যে আর্টিকেল 21-এ কী ছিল, আর্টিকেল 29-এ কী ছিল, আর্টিকেল 30-তে কী ছিল, আর্টিকেল 45-এ কী ছিল এবং আর্টিকেল 350-এর এতে কী ছিল, এগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের এতটা পর্যন্তই পড়লে যথেষ্ট। এর বাইরে আশা করি আর কিছু পড়ে না, আর পড়বেও না। আর তারপরে যে চ্যাপ্টারটা তোমাদের কিন্তু আছে সেটাও তোমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের পরের চ্যাপ্টারটা ছিল বিশ্ববিদ্যালয় কমিশন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিশন আর কি নামে পরিচিত? রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা। আর এই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু শুরু হয়েছিল সিএবি দ্বারা। তোমরা সিএবি সম্বন্ধে অনেকটা হয়তো জানো, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তাদের কিন্তু সুপারিশ ছিল যে একটা কমিশন তৈরি করতে হবে যেখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। তাহলে বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা 1900 কত সালে হয়েছিল, 1948-49। ডক্টর তারাচাঁদ কমিটি ছিল যারা সুপারিশ করেছিল এখানে যে একটা বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি করতে হবে, যার মেন উপলব্ধি হবে যে আমাদের উচ্চশিক্ষা কিভাবে চলবে। এই জন্য চলতে থাকার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন শুরু হয়েছিল 1948 সালে। তারা কমিটি গঠন করেছিল এবং রিপোর্ট দিয়েছিল 1949 সালে। এবং ধরা হয় স্বাধীন ভারতের প্রথম কমিশন ছিল বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা উচ্চশিক্ষার কমিশন, যা কমিশন বলুক 1948-49। খুব মনে রাখুন। এক্ষেত্রে তোমাদেরকে কি কি পড়তে হবে, যে এই কমিশন থেকে কি প্রশ্ন একটাই আসে, অনেক ক্ষেত্রে 4 নাম্বার বড় প্রশ্নই আসে, যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। সহজ সরল প্রশ্ন, উত্তর অত্যন্ত সহজ সরল। শুধুমাত্র কতগুলো পয়েন্ট তুমি মুখস্থ করে যেও, মনে রেখে যেও। যার মুখস্থ করার মানে আছে, ভালো ক্যাপাবিলিটিস আছে, সে মুখস্থ করে যাও। যার নেই সে মনে করে, জাস্ট মনে করে গিয়ে লিখলেও তুমি ফুল নাম্বার পাও। ঠিক আছে, তো কিভাবে না, রাধাকৃষ্ণন কমিশন তাহলে বললাম তোমাদেরকে 1948 সালে এটা হয়েছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল এর সভাপতি, তার নামে রিপোর্টের নাম হয়, এইভাবে তৈরি করা হয়েছিল। এবার কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মনে করে করে যেতে হবে কি পয়েন্ট আছে, তারপরে তুমি এর মাঝখানে তোমার মতো করে লেখো, নাম্বার পুরোই পাবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য। 2 নম্বর পাঠ্যক্রম, কি পড়ানো হবে। প্রথমটা কি, শিক্ষার উদ্দেশ্য কি হবে, পাঠ্যক্রম মানে কি পড়ানো হবে। 3 নম্বর কমিশনের মধ্যে শিক্ষক কেমন হবে। এগুলো কিন্তু সব সুপারিশ। ঠিক আছে, তোমরা এই শুধু পয়েন্টগুলো চক আউট করে দিও। ঠিক আছে, তাতেই তোমরা প্রত্যেকেই পুরো নাম্বার পাবে, শুধু এই পয়েন্টটুকু লিখতে পারলে। শিক্ষার মাধ্যম কি হবে, শিক্ষার মান কেমন হবে, নারী শিক্ষা কেমন হবে, পরীক্ষা ব্যবস্থা কেমন হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি হবে, কৃষি ও কারিগরি শিক্ষা কি হবে, ঠিক আছে। এই 9টা এবং আরেকটা ধরো এখানে অ্যাড করে দিও, নারী শিক্ষা কেমন হবে। মোটামুটি এই 10টা জিনিস তোমাদেরকে মুখস্থ করতেই হবে, যথেষ্ট 4 নাম্বার পাওয়ার জন্য এইটুকু লিখলেই। তো এইটুকু শুধুমাত্র এগুলো পয়েন্ট হলো, এর মধ্যে মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। কেমন, তোমরা নিজেরাও পারবে এটা করতে। যেমন ধরা যাক প্রথম পয়েন্টে আছে শিক্ষার উদ্দেশ্য কি হবে,
সমাজের ক্ষেত্রে গড়ে তোলা, নেতৃত্বদানের গুণ তৈরি করা, উন্নত মানের স্টুডেন্ট তৈরি করা, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য বজায় রাখা, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ করা, অর্থনৈতিক বিকাশ সাধন করা, দৈহিক মানসিক শক্তির এইগুলো সৎ মানে শিক্ষার উদ্দেশ্য যা যা একজন সমাজে সচেতন মানসিক মানুষ গড়ে তোলা, শিক্ষার মাধ্যমে তার মধ্যে নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো, যা লিখবে তাই ঠিক, শুধুমাত্র মাথায় রাখবে যে শিক্ষার ফলে কি কি হয় এইটুকু মাথায় রেখে লিখবে। পাঠ্যক্রম কি হবে, তা কি কি বলে গেছে, কি কি পড়ানো উচিত, ঠিক আছে। পাঠ্যক্রম যা যা পড়ানো হয়, আর্ট, সায়েন্স, অনার্স, এইসব ডিগ্রি, তোমাদের কারিগরি, প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাশাস্ত্র, যা যা তোমরা লিখবে পাঠ্যক্রম সাধারণত সায়েন্সের আলাদা হবে, আর্টস আলাদা হবে, কমার্স আলাদা হবে। তোমরা শুধুমাত্র এখান থেকে পড়ে যতটুকু পারবে ততটুকু লিখবে। শিক্ষক কী হবে, শিক্ষক সাধারণত যেমন হয় সাধারণ নিয়মে, শিক্ষক আদর্শ হবে, শিক্ষকের গুণ থাকবে, শিক্ষক সহজ মানে সাহচর্যের মতো পালন করবে, শিক্ষক ছাত্রের বন্ধু হবে, যে কথাগুলো কমন সেন্সের কথা সেগুলোই লিখবে। শিক্ষার মাধ্যম কী হবে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, তবে একটা ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা অ্যাজ ইংলিশ, ঠিক আছে। ইংরেজি শিক্ষা কিন্তু অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতেও হবে, তবে মাতৃভাষা তোমরা যে কোনো একটা ভাষা ব্যবহার করতে পারবে। শিক্ষার মান সম্বন্ধে কী বলে গেছে, শিক্ষার মান উন্নত করতে গেলে কী করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট রাখতে হবে, টিচার পরিমাণ ঠিক রাখতে হবে, ফ্যাসিলিটিস ঠিক দিতে হবে টিচারদেরকে, তবে না হবে। আর আছে কি তোমাদের নারী শিক্ষা, নারীদেরকে শিক্ষা দিতে হবে, যারা পিছিয়ে পড়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে, হায়ার এডুকেশনে বেশি বেশি নারীদেরকে আনতে হবে, মহিলাদেরকে টিচার হিসেবে নিয়োগ করতে হবে, হায়ার এডুকেশনে মহিলাদেরকে টিচার হিসেবে নিয়োগ করতে হবে। সাধারণ কটা জিনিস তোমরা লিখলেই পুরো নাম্বার পাবে। পরীক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটাতে হবে, মাঝে মাঝে পরীক্ষা নিতে হবে, পরীক্ষার মান বা পরীক্ষার যে নিচ্ছে তার প্রশ্নপত্র সঠিক পরিমাণে অবজেক্টিভ হতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু একটা শুধু নতুন কনসেপ্ট, যেটা দিয়েছিল রাধাকৃষ্ণন কমিশন। 2 নম্বরেও দিতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি। তখন 1948 সালের দিকে যখন রাধাকৃষ্ণন কমিশন রিপোর্ট প্রকাশ করতে চায়, তখন কিন্তু উনি দেখেছিলেন যে আমাদের দেশে কিন্তু কলেজের পরিমাণ খুবই কম, ঠিক আছে, অনার্স বা মাস্টার্স এই ধরনের কলেজের পরিমাণ খুবই কম। তো কী করতে হবে তাকে, তিনি ভাবলেন যে আমাকে এর জন্য কিন্তু গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় করতে হবে, যার স্টুডেন্ট সংখ্যা 500 বেশি হবে না, এবং যেখানে সমস্ত কিছু বিষয় পড়ানো হবে এবং যেটা মনিটর্ড এবং রেগুলেট করা হবে উচ্চশিক্ষার বিভিন্ন সংস্থা দ্বারা। এইভাবে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। কৃষি ও কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন ধরনের সংস্থা প্রস্তুত করতে হবে, প্রত্যেক কৃষি ও কারিগরি, কারণ কৃষি ভিত্তিক দেশ তো আমাদের, কৃষির প্রতি আরও জোর দিতে হবে। আচ্ছা, তোমাদের নারী শিক্ষা 2বার রিপিট হয়ে গেছে, এখানে একটা নারী শিক্ষা আছে, এই নারী শিক্ষা নয়, এটাকে তোমরা করতে হবে নৈতিক শিক্ষা, ঠিক আছে। তো নৈতিক শিক্ষা মানে নীতিগত শিক্ষা দিতে হবে প্রত্যেককে নীতিগত মোরাল ডেভেলপমেন্ট করতে হবে। তো এই অনুযায়ী মোটামুটি এই 10টা জিনিস সহজভাবে পড়ে যাবে, নিজেদের মতো করে লিখতে, পড়ে মুখস্থ করার কোনো দরকার নেই। এই চ্যাপ্টারগুলো তোমরা নিজের মতো করে শুধুমাত্র পয়েন্টটা মনে করে যাও, এই 10টা জিনিস। তার মধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা বললামই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমাকে মাঝে মাঝে এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন কমিশনের সুপারিশ অনুযায়ী করা হয়েছিল। তো এটা উত্তর রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন দ্বারা বা উচ্চশিক্ষার কমিশন, এই 3টে নামেও কিন্তু প্রশ্ন পড়ে। তোমরা গুলিয়ে ফেলো যে উচ্চ মাধ্যমিক কমিশন বা উচ্চশিক্ষার কমিশন কোনটা, উচ্চশিক্ষার কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, ইন্ডিয়াজ ফার্স্ট এডুকেশন কমিশন, সবই কিন্তু উত্তর একটাই, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, 1948 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। তাহলে শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষার মাধ্যম, শিক্ষার মান, নারী শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কৃষি ও কারিগরি শিক্ষা এবং নৈতিক শিক্ষা, এই 10টা জিনিস তোমরা পড়ে যাও। এরমই আর যতগুলো তোমাদের কমিশন আছে আমাকে আর পড়ানোর কোনো দরকার নেই, তোমরা জাস্ট এটার সঙ্গে অ্যাড করে নেবে, ঠিক আছে। এইটাই মোটামুটি একটা কমিশনের একটা স্ট্র্যাটা। আর দেখবে যে এর সঙ্গে তুমি আর কিছু অ্যাড করে দিতে পারো, যেমন মুদালিয়ার কমিশন, যেটা তোমাদের 1952 বইয়ে আছে কিনা আমি এখনো জানি না, ঠিক আছে। যেমন মুদালিয়ার কমিশন কত 1952-53, তাই তো, এটাকে মাধ্যমিক কমিশনও বলা হয়, কারণ মাধ্যমিক শিক্ষা সেম একই জিনিস হবে, শুধু এখানে মনে হয় একটা জিনিস তোমাদের অ্যাড হবে, এই পাঠ্যক্রমটা অ্যাড হবে। পাঠ্যক্রমে একটা সপ্তপ্রবাহ বলে জিনিস আছে, ঠিক আছে, মানে 7টা সাবজেক্ট, পাঠ্যক্রমে সপ্তপ্রবাহ বলে জিনিস আছে, ওটা শুধু অ্যাড হবে যদি তোমাদের বইয়ে থাকে, ঠিক আছে। সেম কোটারি কমিশন, সেম রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয় কমিশন, 1986 কমিশন, যা কমিশন আছে তার উত্তর মোটামুটিভাবে তোমরা এইভাবেই তৈরি করবে। একটা তোমাদের বাড়িতে একটা মাথার যেখানে তোমাদের বেড রয়েছে তার উপরে একটা কাগজে করে লিখে ওখানটাতে চিটিয়ে রাখবে তোমরা এইভাবে যে
শিক্ষা কমিশন অনেকে এটাকে গুলিয়ে ফেলে যে কী লিখবো এর মধ্যে, কীভাবে হবে, কী ভাবে করা যায়। এর উত্তর একটাই, যে এইভাবে করে কিন্তু পড়তে হয়। ঠিক আছে। তোমাদের মোটামুটি এই দুটো চ্যাপ্টার আমি শেষ করে দিলাম। তোমাদের পরীক্ষা শুনেছি আমি জুলাইয়ের কিছুদিনের মধ্যেই হবে, এবং এডুকেশনটা বাকিও রয়েছে। তো মোটামুটি তার আগেই আশা করি আমি তোমাদের এটা শেষ করলাম। ঠিক আছে, তোমাদের বইটা যা আছে এর মধ্যে, এর বাইরে মনে হয় তোমাদের রয়ে যাবে, আমি বলে দিচ্ছি, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন রয়েছে তোমাদের। ঠিক আছে, তো এইভাবেই তোমরা এটা তৈরি করো। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে পরে তোমরা গ্রুপে জানিও যে ওটাকে আর পড়াতে হবে কি না। যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি আলাদা করে পড়াবো, তাহলে আমার মনে হয় না ওটাকে তোমাদের পড়ানোর কোনো দরকার আছে। এই যে তোমাদের এখানে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি, এই 4টে চ্যাপ্টারের কিন্তু মোটামুটি সিলেবাস আর বলো ধরন বলো পড়া কিন্তু এটা। আর কিছু কিছু যোগ হয় কিছুতে, আমি বললাম মুদালিয়ার কমিশনে শুধু সপ্তপ্রবাহ যোগ হবে, কোঠারি কমিশনে শুধুমাত্র আর 2-3টে পয়েন্ট যোগ হবে, এবং জাতীয় শিক্ষানীতিতেও এরকম 2-3 পয়েন্টই যোগ হবে। ঠিক আছে, তো তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেছে, শিক্ষণ আর শিক্ষণ কৌশল কী। আচ্ছা, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এটা পড়িয়ে দিয়েছি আমি আজকে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন আর জাতীয় শিক্ষানীতি একভাবে পড়বে, শুধুমাত্র এরকম 10টা পয়েন্ট 12টা পয়েন্ট করে, শুধুমাত্র ভেতরেগুলো নিজে লেখার চেষ্টা করবে, বাকি বাদ এখান থেকে আর কিছু প্রশ্ন আসবে না। শিক্ষায় রাশিবিজ্ঞান আর 4টে চ্যাপ্টার রইল তোমাদের, ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা সার্বজনীনীকরণ, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা আর শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এই 4টে চ্যাপ্টার রয়ে গেছে। এবং শিক্ষায় রাশিবিজ্ঞান, আর শিক্ষায় রাশিবিজ্ঞান এই ক্লাসটা আমি বললাম একদিন আলাদা করে আমি 2 ঘন্টা সময় নিয়ে তোমাদেরকে চবে হোক তোমাদের মধ্যে আমি গ্রুপেই পোস্ট করে দেবো। মোটামুটি তোমরা আপডেট থেকো সবাই। আশা করি তোমাদের আর 2 সপ্তাহের মধ্যে আরেকটা 2 সপ্তাহের মধ্যে তোমাদের মানে শিক্ষাবিজ্ঞান বিষয়টা শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের পরীক্ষার আগে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানিও কমেন্ট সেকশনে এসে মানুষজনে যে এখানে সমস্যা আছে এটা আবার একবার পড়ান, আমি অবশ্যই চেষ্টা করবো আরেকবার পড়ানোর। মোটামুটি এতটুকু পর্যন্ত। আর আজকের যে যতটুকু বললাম তার মধ্যে যদি কিছু সমস্যা থাকে, কিছু অ্যাড করার থাকে, যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই তোমরা পরামর্শ দিও, সূত্রে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সবাই বাড়িতেই থেকো, পড়াশুনো করো, স্টে সেফ, স্টে হোম।